also on the lessons learned. Inflation is a worst kind of a tax on the poor. So you have to bring inflation back on track, which will require further tightening of monetary policy, joined with consolidation on the fiscal side. We have multiple factors affecting productivity and growth. Among them, sometimes countries being shy to take forward reforms that would help productivity. তন্ময়, রিজার্ভের লক্ষ্য অর্জনে ডলারের যে বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে এবং সেই সাথে বলা হয়েছে যে মূল্যস্ফীতি সামলাতে কঠোর হতে হবে মুদ্রানীতিকে। এবং ওয়াশিংটনে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের যে বসন্তকালীন সম্মেলন চলছে সেখানে বাংলাদেশকে এমন পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে। দর্শক, এ নিয়ে এখন দুপুরে আপনাদের জানাবো বিস্তারিত। তার আগে স্বাগত জানাচ্ছি এখনকার আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি শম্পা বিশ্বাস। নতুন একটা স্কিম এটার এস্টাবলিশ হবে কিনা আদৌ, এই জন্য আর কি যে আরো কিছু দেখি। সরকারদের জন্য আলাদা সুবিধা, বেসরকারিদের জন্য তারা টাকা জমা দেবে আবার পাবে, এটা একটা বৈষম্য হয়ে গেল। আজ থেকে 28 বছর পরে আমার এই 3000 টাকার মূল্য কত হবে? যে রিটার্নটা পাচ্ছি সেই রিটার্নটা আমার আরো মাইনাস হচ্ছে, আমার পকেট থেকে যাচ্ছে, তাহলে আমি কেন করব বলেন? টিভিতে শুনেছি, পেপারে দেখেছি, কিন্তু জিনিসটা আমি অতটা ক্লিয়ার না যেটা আসলে কি। ব্যাংকিং খাতের, ইন্স্যুরেন্স খাতের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে কিন্তু মানুষের একটা সংকোচ, একটা দ্বিধা, একটা আশঙ্কা, কিন্তু যেহেতু এটা একটা ভালো স্কিম, এটা কিন্তু একটু অন্যভাবে সাজানো যদি হয় তাহলে কিন্তু ওই আস্থাটা আসে। প্রত্যাশা অনুযায়ী সাড়া মিলছে না সর্বজনীন পেনশন স্কিমে। বিশ্লেষকরা বলছেন এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, ব্যাংক কিংবা সঞ্চয়পত্রের চেয়ে কম সুবিধা বিবেচনায় নাগরিকদের আগ্রহ কম। তবে সবার কাছে নতুন এই ধারণার গ্রহণযোগ্যতা বাড়াতে মেলাসহ হচ্ছে বিভিন্ন উদ্যোগ। এ নিয়েও এখন দুপুরে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই আইএমএফ বিশ্ব ব্যাংকের বসন্তকালীন সম্মেলন প্রসঙ্গ। রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ দিয়েছে আইএমএফ। ওয়াশিংটনে বসন্তকালীন আলোচনার চতুর্থ দিনে আঞ্চলিক অর্থনীতির চিত্র তুলে ধরতে গিয়ে এশিয়া ও প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক কথা জানান। এছাড়া দক্ষিণ এশিয়াভুক্ত দেশগুলোতে মূল্যস্ফীতি কমাতে বাৎসরিক রাজস্ব পরিকল্পনায় দীর্ঘসূত্রতা মূল্যস্ফীতি বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন আইএমএফ প্রধান। ওয়াশিংটন থেকে সেলিয়া সুলতানার প্রতিবেদনে বিস্তারিত। বৈশ্বিক প্রবৃদ্ধি, মুদ্রানীতি বা অর্থনীতির জটিল অঙ্ক বা হিসেব নিকেশ সাধারণ মানুষ বোঝেন না। সাধারণ মানুষ যেটি বোঝেন তা হলো তার ভাতের থালার দাম উঠলো কত, শিক্ষা স্বাস্থ্যে কতটা কাটছাট করতে হলো, আর বাসস্থানের যে হিসেব নিকেশ সেটি দেনা পাওনা মেটানোর পর পকেটে কতটা সঞ্চয় হলো অথবা কতটা ফাঁকা হলো। আইএমএফ বলছে শুধুমাত্র বৈশ্বিক কারণেই নয়, রাষ্ট্রগুলোর যে রাজস্ব নীতি রয়েছে, যে পরিকল্পনা, সেটি সময় মতো বাস্তবায়ন না হওয়ার কারণেও মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতির চাপ নিতে হচ্ছে সাধারণ মানুষকে। গত এক বছরে মূল্যস্ফীতির রেকর্ড ভাঙার প্রতিযোগিতা ছিল খাদ্যপণ্যের বাজারে। বার্ষিক মূল্যস্ফীতি কখনো ওঠানামা করলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে অসহায় হচ্ছে মানুষ। আয়ের সাথে ব্যয়ের ব্যবধান হয়েছে চড়া। শুরুতে সরকার আমদানি রপ্তানি সমন্বয়ে কঠোর নীতি আরোপ করে। এরপর মুদ্রানীতিতে ঋণের সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসে কঠোরতা। চালু হয় ট্রেজারি বিলে 6 মাসের গড়ে স্মার্ট রেট পদ্ধতি। তবে মূল্যস্ফীতি সামাল দিতে মুদ্রানীতি আরও কঠোর করার পরামর্শ দিল আইএমএফ। সংবাদ সম্মেলন শেষে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক ডিপার্টমেন্টের পরিচালক বলেন, বাংলাদেশের রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্জনে ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার বিকল্প নেই। How you can increase your foreign exchange reserves, which will mean moving to a more flexible exchange rate regime. That could imply further impact on inflation. That would mean that monetary policy has to remain on a tightening mode for some time until inflation comes down to target. And why do I say that? Because inflation is the worst kind of a tax on the poor. So you have to bring inflation back on track, which will require further tightening of monetary policy, joined with consolidation on the fiscal side. So fiscal and monetary have to act together to bring inflation back to target. এদিকে আইএমএফ প্রধান জানান, রাজস্ব পরিকল্পনায় বাৎসরিক পরিকল্পনা বাস্তবায়নে যেসব দেশ পিছিয়ে আছে তাদের উপর মূল্যস্ফীতির জাল থেকে বেরোনো কঠিন হচ্ছে। Many countries aging populations
labor force that doesn't bring the dynamism that can help growth go up. In other words, we have multiple factors affecting productivity and growth. Among them, sometimes countries being shy to take forward reforms that would help productivity. সারা বিশ্বে এশিয়া প্রবৃদ্ধিতে 60% অবদান রাখছে, তবে দুর্নীতির কারণে অনেক দেশে দেশি বিদেশি বিনিয়োগ কমছে বলে মত আইএমএফ-এর। সেলিয়া সুলতানা, এখন ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বজনীন পেনশন স্কিমে গেল ৮ মাসে ৬০,০০০ গ্রাহক হিসাব খুলেছে, যার বিপরীতে জমা হয়েছে ৪৫ কোটি টাকা, যা প্রত্যাশার চেয়ে অনেকটাই কম। তাই এই স্কিম নিয়ে সরকারের অনেক প্রত্যাশা থাকলেও নাগরিকদের আগ্রহ দেখা যাচ্ছে না তেমন। বিশ্লেষকরা বলছেন এজন্য আস্থাহীনতা দেশের অর্থনৈতিক পরিস্থিতি পেনশন স্কিমের লক্ষ্য বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াবে। তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে সবার কাছে নতুন এই ধারণা গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করছে তারা। আহাদ আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি বিভাগে প্রায় ৮ বছর ধরে কর্মরত আছেন এসএম আব্দুল্লাহ। মাসিক বেতন আর উৎসব ভাতা ছাড়া প্রভিডেন্ট ফান্ড কিংবা নেই কোনো পেনশন সুবিধা। চাকরি ছাড়লে পাবেন না এককালীন কোনো ভাতা বা টাকা। তার কাছে পেনশন মানে একসাথে নির্দিষ্ট অঙ্কের টাকা, যা পাওয়া যায় নির্দিষ্ট সময় পর। তবে দেশে নতুন চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম নিয়ে তার ভাবনা কি? চালের দাম ২০ বছরে বাড়ছে ৮ গুণ, তাহলে আজ থেকে ২৮ বছর পরে আমার এই ৩,০০০ টাকার মূল্য কত হবে? তো আলটিমেটলি এখানে তো কোনো লাভের কিছু দেখি না। যদিও করি, এরপর আমার যে রিটার্নটা পাচ্ছি সেই রিটার্নটা আমার আরো মাইনাস হচ্ছে, আমার পকেট থেকে যাচ্ছে, তাহলে আমি কেন করবো বলো? দেশের বেসরকারি খাতে কর্মরতদের বড় অংশেরই পরিস্থিতি আব্দুল্লাহর মতো। শ্রম জরিপ অনুযায়ী দেশে কাজে নিয়োজিতদের ৮৫%ই অপ্রাতিষ্ঠানিক খাতে নিযুক্ত, যেখানে সাধারণ কর্পোরেট সুযোগ সুবিধাগুলোর নিশ্চয়তাও পান না অনেকেই। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে দেশে ১০% বেসরকারি চাকরিজীবীর প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি সুবিধা আছে, আর ৪০% বয়স্ক মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগী। সরকারি পেনশন আওতার বাইরে থাকা নাগরিকের জন্য সরকার গেল বছর সর্বজনীন পেনশন স্কিম চালু করলেও এখনও জানেন না অনেকেই। যারা জানেন তাদের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আস্থাহীনতা আর ব্যাংক ডিপোজিট কিংবা সঞ্চয়পত্রের চেয়ে কম সুবিধা থাকার অভিযোগ তাদের। নতুন একটা স্কিম, এটার এস্টাবলিশ হবে কিনা আদৌ, এই জন্য আর কি, যে আরও কিছু দেখি ইন ফিউচার কি হয়। আমি আমার নিজস্ব কোনো ছোট কোনো খামার অথবা আমার পুকুর আছে, এই জায়গায় যদি ইনভেস্ট করি আমার মনে হয় এইটা বেশি ট্রাস্টেড জায়গা হবে এবং এটা আমার জন্য মনে হয় এটা ভালো হবে, এই কারণে আমি এই ডিসিশনটা নিতে পারিনি। আমি এটা পেপারে বা টিভিতে শুনেছি, পেপারে দেখেছি, কিন্তু জিনিসটা আমি অতটা ক্লিয়ার না যেটা আসলে কি। সরকারদের জন্য আলাদা সুবিধা, বেসরকারিদের জন্য তারা টাকা জমা দিবে আবার পাবে, এটা একটা বৈষম্য হয়ে গেল। এছাড়া রেমিট্যান্স আনা সহ পেনশন স্কিমে প্রবাসীদের অন্তর্ভুক্তি বাড়ানোর কথা শুরু থেকে বলে আসলেও সাড়া মেলেনি খুব একটা। প্রবাসের যেসব ব্যাংক পেনশন স্কিম নিয়ে কাজ করছে সেখানেও মিলছে না গ্রাহক সংখ্যা। তো প্রবাসীরা পেনশন বেনিফিট স্কিমে অংশগ্রহণ করছে, কিন্তু আসলে যে পরিমাণে হওয়ার কথা সেই পরিমাণে আসানোর পর যে আমরা এখনো পৌঁছতে পারিনি, আমরা এটা নিয়ে কাজ করছি। মালয়েশিয়া প্রবাসীরা যে এই বিষয়ে আগ্রহটা ওই রকম না, এটার কারণটা হলো যে পরিমাণ প্রচারণা বা যে পরিমাণ ব্রিফিং বা যে পরিমাণ সেটা ক্যাম্পেইন করার দরকার সেটা যথেষ্ট নয়। গেল বছরের আগস্টে সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করে সরকার। বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত কর্মী, স্বল্প আয়ের মানুষ এবং প্রবাসীদের অংশ নেয়ার সুযোগ রেখে 4টি আলাদা স্কিমের ঘোষণা দেওয়া হয়। স্কিমগুলোতে মোট 10 কোটি মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেয় জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এই স্কিম নিয়ে সরকারের অনেক প্রত্যাশা থাকলেও নাগরিকদের আগ্রহ দেখা যাচ্ছে না তেমন। গেল 8 মাসে 60,000 গ্রাহক হিসাব খুলেছেন, যার বিপরীতে 45 কোটি টাকা জমা হয়েছে, যার 41 কোটি টাকা ইতোমধ্যে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হলেও শুরুতে স্কিমটি যেভাবে সাড়া ফেলেছিল তাতে এখন ভাটা পড়েছে। ভাটা পড়ার কারণ হলো যে আমরা প্রতিটা মানুষের কাছে মেসেজটা দিতে পারিনি। সর্বস্তরের মানুষকে একটি সামাজিক নিরাপত্তায় আনার মতো কর্মসূচি এ যাবৎ ছিল না। এই কর্মসূচি যদি আমরা সাকসেসফুল করতে পারি, যদি মানুষ তার নিজ নিজ যে স্কিম সেই স্কিমে এনরোলড হয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা আশা করি যে এক সময় হয়তো বয়স্ক ভাতা, বিধবা ভাতায়
এনরোল্ড হওয়ার মতো আর লোকই থাকবে না। কেউ এখানে যোগদান করলে জমাকৃত টাকা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত। সরকারি প্রতিষ্ঠানের উপর আস্থাহীনতা দেশের অর্থনৈতিক পরিস্থিতি, পেনশন স্কিমের লক্ষ্য বাস্তবায়নে বড় বাধা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে মানুষের যে আস্থার অভাব, সেটা কিন্তু একটা বৃহত্তর একটা বিষয়, এবং পেনশন স্কিমটা তো আর সেটার বাইরে না। ব্যাংকিং খাতের, ইন্স্যুরেন্স খাতের যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে কিন্তু মানুষের একটা সংকোচ, একটা দ্বিধা, একটা আশঙ্কা, একটা অনিশ্চয়তা, এটা কিন্তু কাজ করবেই। কিন্তু যেহেতু এটা একটা ভালো স্কিম, এটা কিন্তু একটু অন্যভাবে সাজানো যদি হয় তাহলে কিন্তু ওই আস্থাটা আসে। যেমন যদি কর্তৃপক্ষটা একটা স্বাধীনভাবে কাজ করার জন্য তাদেরকে ক্ষমতা দেওয়া হয়। এই স্কিমে অংশ নিতে পারেন 18 থেকে 50 বছর বয়সী নাগরিকরা। সর্বজনীন পেনশন স্কিম চালুর পর থেকেই আলোচনায় সমালোচনায় সরব ছিল সব মহল, যেখানে চিন্তার শীর্ষে ছিল জমানো অর্থের সুরক্ষা, নির্দিষ্ট সময় শেষে টাকা পাওয়া না পাওয়ার আস্থাহীনতা। তবে স্কিম চালুর 8 মাস পরেও এসব প্রশ্নের স্থায়ী সমাধান কিংবা আস্থা অর্জনে কর্তৃপক্ষ যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো কতটা সফল, এমন প্রশ্নের উত্তর মেলা যতটা কঠিন, ততটাই কি কঠিন মানুষের আস্থা অর্জন। তাই সাধারণ নাগরিকের কাছে গ্রহণযোগ্যতায় পিছিয়ে থাকার পেছনে আস্থাহীনতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা নাকি মূল্যস্ফীতি দায়ী, সে প্রশ্ন থেকেই যায়। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। রাজধানীর শিশু হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা শিশু হাসপাতাল থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, ভেতরে কোনো রোগী আছে কিনা এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? শম্পা, এখানে আগুনটি কিছুক্ষণ আগে লাগে এবং এই 8 তলা ভবনের ঠিক 5 তলায় কিন্তু এই আগুনের ঘটনাটি ঘটেছে এবং আমরা ফায়ার সার্ভিস এখানে কিন্তু ইতিমধ্যে 2টি ইউনিট কাজ করছে। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ভেতরে এখন কোনো আগুন নেই, তবে প্রচুর পরিমাণে ধোঁয়া সেখান থেকে আসলে বের হচ্ছে। তারা ভেতরে প্রবেশ করতে তাদের কষ্ট হচ্ছে। ভেতরে কেউ আটকা পড়েছে কিনা তারা বলছেন যে এখনো পর্যন্ত আসলে কেউ আটকা পড়েনি বলেই তারা কিন্তু দাবি করছেন। তবে তারা আসলে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। এখানে অনেকেই অক্সিজেন নিয়ে বা গ্যাস নিয়ে অনেকেই কিন্তু ফায়ার সার্ভিসের অনেকেই আসলে যাওয়ার চেষ্টা করছেন। এবং এখানে আমরা আরেকটা বিষয় যেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে এখানে যে রুগীগুলো যারা ছিল এই ভবনের সব রুগী কিন্তু আসলে সব শিশুদেরকে নিয়ে, মূলত এই ভবনে আসলে সব শিশুদেরকেই রাখা ছিল, বিভিন্ন শিশুদের ইউনিট ছিল, ভর্তির ওয়ার্ড ছিল। সেই শিশুদেরকে কিন্তু অভিভাবকরা নামিয়ে নিয়েছেন এবং আমরা দেখছি যে এখানে প্রচণ্ড ধোঁয়া, আসলে নিঃশ্বাস নিতে আসলে আমাদের কষ্ট হচ্ছে। আমরা সেক্ষেত্রে দেখছি ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখানে অক্সিজেন নিয়ে আসলে ভেতরে প্রবেশের চেষ্টা করছে এবং আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু ক্রমশ বাড়ানো হচ্ছে। আমরা দেখছি আরেকটা বিষয় যেটি বলছিলাম যে এখানে যে রোগীগুলো ছিল, অভিভাবকরা কিন্তু সব শিশুদেরকে নিয়ে ইতোমধ্যেই একেবারে হসপিটালের নিচে সবাই অবস্থান নিয়েছে এবং আমরা দেখছি এখন এখানে ব্যাপক ধোঁয়ার আসলে যে সৃষ্টি হয়েছে, একরকম এখানে আসলে নিঃশ্বাস নিতেই একরকম আসলে কষ্ট হচ্ছে আমরা দেখছি। এবং এখানে আগুনটি আসলে কিভাবে করে এই আগুনের সূত্রপাত আসলে কিভাবে সেটি আসলে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিস এই ধোঁয়া বা আগুন একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে হয়তো সেটি আসলে বলা যাবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধোঁয়া আসলে এখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এসির কম্প্রেসার বিস্ফোরণেই আসলে এই আগুন আসলে লেগে থাকতে পারে, এটি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। এবং ভেতরে আসলে এখন পর্যন্ত কোনো প্রকার আগুন আছে কিনা সেটি কিন্তু বলা আসলে যাচ্ছে না। এবং এতটুকু আসলে বলাই যাচ্ছে যে ভেতরে এখন যেভাবে ধোঁয়া আসলে বের হচ্ছে তাতে করে ভেতরের পরিস্থিতি খুব একটা সুবিধাজনক বলে আসলে মনে হচ্ছে না। এবং আমরা নিচে আসলে যেটি দেখছি, এই ধোঁয়া কিন্তু ভবনের বিভিন্ন সাইড দিয়ে কিন্তু আসলে ছড়িয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে বাইরে থাকা রুগী এবং সাধারণ মানুষকেও কিন্তু আমরা দেখছি উৎসুক জনতা এটিকে কিন্তু আতঙ্কে রূপ নিয়েছে। এবং এখানে যে পরিস্থিতি সেটি হচ্ছে এখানকার এই হসপিটালের যারা
আনসার বাহিনী থেকে শুরু করে যারা স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি যে যারা সাধারণ রুগীরা ছিলেন তাদেরকে কিন্তু এই হাসপাতাল থেকে নিচে নামিয়ে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন এবং এখনো আমরা দেখছি যে কেউ কোনো ভবনে এই ভবনের কোনো তলায় কোনো রোগী এখনো রয়েছে, তাদেরকেও কিন্তু সরিয়ে নেওয়ার জন্য তৎপরতা আমরা এখানে দেখছি। ফায়ার সার্ভিস স্থানীয় যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং আমরা দেখছি যে এখানকার যে আনসারের যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু নানাভাবে আসলে এই তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন আসলে যত সময় যাচ্ছে ততই কিন্তু এখানে কালো ধোঁয়া আসলে ছড়িয়ে পড়ছে এবং সেই ধোঁয়ার কারণে কিন্তু এখানে যে ফায়ার সার্ভিসের লোকজন রয়েছেন, আনসারের লোকজন রয়েছে, তারা কিন্তু ভেতরে স্বাভাবিকভাবে আসলে প্রবেশ করতে পারছে না। সে কারণে কিন্তু কেউ ফায়ার সার্ভিসের এখানে যে অক্সিজেন রয়েছে তারা কিন্তু সেগুলো প্রস্তুত করছেন এবং যাদের ফায়ার সার্ভিস যাদের অক্সিজেন প্রস্তুত করা সম্পূর্ণ হয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই ভিতরে ঢোকার চেষ্টা করছেন এবং এছাড়া অনেকেই কিন্তু এখনো আরো অনেকেই এই অক্সিজেন পড়ছেন এবং তারা ভিতরে প্রবেশ করবেন এবং আমরা দেখছি যে এখানে আসলে চোখ কিন্তু ছানা বড়া হয়ে যাচ্ছে আসলে ধোঁয়ায়। এখানে একদিকে যেমন চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে, অন্যদিকে কিন্তু এই জায়গায় শ্বাসকষ্টেরও একটা ব্যাপক সমস্যা হচ্ছে। আমরা দেখছি যে যেটি বলছিলাম যে আসলে এখানে কিন্তু শ্বাসকষ্ট নেওয়া খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে এবং ভেতরে আসলে ধারণা করা হচ্ছে কেউ বলার চেষ্টা করছেন যে ভেতরে হয়তো কেউ আটকা পড়েছেন কিনা, তারা সেটি দেখবার চেষ্টা করছেন এবং ভেতরে কেউ থাকলে কোনো রোগী বা হাসপাতালের কর্তৃপক্ষের কেউ ভেতরে আটকা পড়েছে কিনা সেটি কিন্তু এই যে এখানে কিন্তু গ্লাসটা ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি যে গ্লাসটা ভেঙে আসলে ভেতরে প্রবেশের চেষ্টা চালানো হচ্ছে, আমরা কিন্তু সেটি এখানে দেখছি এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে দুটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে আসলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসেছেন এবং তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। এর তীব্রতা যদি আরো বেড়ে যায় তাহলে হয়তোবা আরো ইউনিট এখানে পাঠানো হতে পারে এবং আমরা দেখছি যে আশপাশে যারা এখানে আসলে ইতিমধ্যে হাসপাতালের অনেক লোক আসলে এখানে জড়ো হয়েছিলেন এবং তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেহেতু ভেতরে প্রচন্ড ধোঁয়া। আসলে ভেতরে কি হচ্ছে এটি কিন্তু এই সামনে যে কক্ষটি রয়েছে সেখানে আমরা আসলে বুঝতে পারতেছি না ভেতরে আসলে কি হচ্ছে। সেই গ্লাসটি এখন কিন্তু ভাঙার চেষ্টা করা হচ্ছে, আপনি নিশ্চয়ই সেই গ্লাস ভাঙার শব্দ আপনি পাচ্ছেন এবং গ্লাস ভাঙার এখানে কিন্তু আমরা দেখছি যে এখানে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে যাতে করে সহজে ফায়ার সার্ভিস তাদের আগুন বা এই যে ধোঁয়া সেটি যেন নিয়ন্ত্রণ করতে পারে, সেই চেষ্টা কিন্তু এখানে অব্যাহত রয়েছে। আমরা দেখছি এটি মূলত এখানে এই চলমান যে তাপপ্রবাহ চলছে, তাপপ্রবাহের কারণে কিন্তু আমরা দেখেছি যে এই হাসপাতালে আসলে শিশু রোগীর সংখ্যা গত কয়েকদিনে আসলে ব্যাপক হারে বেড়েছে। আমরা সেখানে সেই তাপপ্রবাহের কারণে বিভিন্ন ভাবে আক্রান্ত হওয়া শিশুদের নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করেছিলাম। আমরা এখানে দেখেছিলাম যে শিশুরা এখানে ভর্তির প্রবণতা বেড়েছে। ঠিক এরকম একটা সময়ে আসলে শিশু হাসপাতালে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটি কিন্তু আসলে ভাবাচ্ছে এবং ধোঁয়ার আসলে প্রবণতা ইতিমধ্যেই কিন্তু সম্পা বেড়ে গেছে এবং সেই ধোঁয়ার প্রবণতা বাড়ার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজনকে আমরা দেখছি যে সেখান থেকে যাদের পর্যাপ্ত ব্যবস্থা নেই ভেতরে প্রবেশের, অর্থাৎ অক্সিজেন যাদের নিয়ে, তারা কিন্তু সেখান থেকে সরে আসতেছেন আমরা দেখছি এবং ধোঁয়ার প্রবণতা ইতোমধ্যে অনেক বেড়ে গেছে এবং ভেতরে আসলে এখনো কোনো আগুন রয়েছে কিনা সেটি কিন্তু দেখা যাচ্ছে না এবং আমরা একটু আগেও দেখছিলাম যে একটি কক্ষের গ্লাস ভেঙে আসলে ভেতরে প্রবেশের চেষ্টা করা হচ্ছে। সেই গ্লাসটি ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আসলে ধোঁয়ার প্রবণতাটা বেড়ে গিয়েছে এবং ফায়ার সার্ভিস এখন দেখার চেষ্টা করছে সেই কক্ষে আসলে কেউ আটকা পড়েছে কিনা বা এখনো কোনো প্রকার আগুনের লেলিহান শিখা আছে কিনা সেটি কিন্তু এখানে দেখার চেষ্টা করা হচ্ছে।
আমরা দেখছি আসলে কি পরিমাণ ধোঁয়া আসলে এখানে বেড়ে গেছে এবং আমাদেরকে আসলে এখানে আমরা বেশ কিছু গণমাধ্যম কর্মীও আমরা রয়েছি, আমাদেরকে কিন্তু এখান থেকে একটু সরে যেতে হচ্ছে এবং আমরা দেখছি ফায়ার সার্ভিসের এখানে একাধিক পানির পাইপ আসলে এখানে সংযোগ কিন্তু করা হচ্ছে। এর আগে একটি ছিল, এখন কিন্তু সেটি বাড়ানো হচ্ছে আমরা দেখছি। আসলে ভেতরে আসলে এখন কি চলছে আমরা কিন্তু ঠিক বলতে পারছি না এবং এখানে ফায়ার সার্ভিস তো নিরলসভাবেই আসলে প্রচেষ্টা চালাচ্ছে আগুন বা এই ধোঁয়াটা এবং এটি যেন আরো ছড়িয়ে না পড়ে সেটি কিন্তু তারা চেষ্টা করছেন এবং এজন্য আমরা দেখছি যে আগে যখন পানির একটি পাইপ ছিল সেখানে কিন্তু আরো একটি পাইপকে ইতিমধ্যেই সংযোগ দেয়া হচ্ছে আমরা এখন দেখছি এবং ভেতরে যে পরিমাণ ধোঁয়া আসলে সৃষ্টি হয়েছে সেই ধোঁয়াটাকে কিভাবে কমানো যায় এবং আমরা কিন্তু দেখছি যে এই ধোঁয়াটা শুধু এই ভবনের ভেতরেই ছড়িয়ে পড়ছে না, এই ধোঁয়াটা কিন্তু বাইরেও বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়ছে এবং বাইরে আসলে এখন আমরা যে দৃশ্যটি দেখছি এখানে কিন্তু উৎসুক জনতা আসলে এই হাসপাতালের নিচে আসলে অবস্থান নিয়েছে এবং সবচেয়ে বেশি এখানে আছে হাসপাতালে যারা ভর্তি ছিল সেই রোগী বা রোগীর স্বজনরা কিন্তু তাড়াহুড়ো করে তাদেরকে এখান থেকে আসলে নেমে যেতে হয়েছে এবং নেমে যাওয়ার জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা কিন্তু সেটিকে তাদেরকে এই রোগীদেরকে আসলে নিচে নামিয়ে নিয়ে আসার জন্য কিন্তু সহযোগিতা করেছেন। আমরা একটু এখানে ফায়ার সার্ভিসের যারা লোক রয়েছেন ফায়ার সার্ভিসের তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে এখন আসলে কি অবস্থায় রয়েছে। আমরা একটু এখানে দায়িত্বরত একজন আনসার ভাইয়ের সাথে কথা বলবো। আনসার, তিনি আসলে এখানে আসলে আগুনের ঘটনাটা কিভাবে ঘটেছে আপনারা কিছু জানেন কিনা? আমাদের কারেন্টের শর্ট সার্কিট দিকে মনে হয়েছে, কারেন্টের কারণে কারেন্টের লাইন থেকে এরকম হয়েছে। এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, শুধু ধোয়া আছে, ধোয়াটা বন্ধ হয়ে গেলে ইনশাল্লাহ যত রুগী ছিল উপরে নিচে সব রুগী নিচে নিয়ে যাওয়া হয়েছে, এখন আপাতত কেউ নেই এখানে। এই হাসপাতালের দায়িত্বরত একজন আনসার সদস্য বলছেন যে এখানে এই বৈদ্যুতিক কারণে আসলে কোনো ত্রুটির কারণে আসলে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, তবে তিনি দাবি করছেন যে ভেতরে আসলে এখন পর্যন্ত কোনো আগুন আর নেই, তবে ধোঁয়াটি পর্যাপ্ত পরিমাণে ধোঁয়া রয়েছে, সেই ধোঁয়াটি নিয়ন্ত্রণে আসলেই হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা মনে করছে। এবং আরেকটা বিষয় একটু বলে রাখতে চাই যে এই যে শিশু হৃদরোগ যে কেন্দ্র ঠিক এখানে 5 তলায়, এখানে আসলে আমরা ঘন্টা দুয়েক আগেও এসেছিলাম, এসে আমরা দেখেছি যে শিশুরা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। আমি বলছিলাম আপনাকে যে এই তীব্র তাপপ্রবাহে আসলে শিশু এবং শিশুদের আসলে রোগ আসলে বেড়ে যাওয়ার কারণে বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, নানা রোগে আক্রান্ত হবার কারণে কিন্তু শিশুদেরকে এই হসপিটালে আসলে আমরা দেখেছি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হয়ে থাকতে এবং সেই এরকম একটা সময়ে যেখানে আজকে এখানে একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তিনি আজকে আমাদেরকে বলেছেন যে যেহেতু আবহাওয়া অধিদপ্তর বলছে এই তাপপ্রবাহ আরো বেশি মানে পুরো এপ্রিল জুড়ে এবং মে মাস পর্যন্ত থাকতে পারে, সেখানে শঙ্কাই করা হচ্ছিল বা ধরেই নেওয়া হচ্ছিল যে এই হাসপাতালে আরো রোগীর সংখ্যা বাড়বে এবং ঠিক এরকম একটি সময়ে যখন এই হাসপাতালেরই 8 তলা ভবনের একটি মানে 5ম তলায় যখন এই ধরনের একটি ঘটনা ঘটে, সেটি নিঃসন্দেহে খুবই দুঃখজনক এবং সেটি আসলে শঙ্কার একটি বিষয়। আমরা দেখছি এখানে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণের জন্য এবং ভেতরে যে তীব্র কালো ধোঁয়ার সৃষ্টি হয়েছে সেটিকে কি করে রোধ করা যায়, সেটিকে কি করে কমানো যায়, সেই চেষ্টাই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু অব্যাহত রেখেছে আমরা দেখছি। এবং একটু আগে বলছিলাম যে এখানে আগে পানির পাইপের লাইন কিন্তু একটি ছিল, সেটি কিন্তু এখন ক্রমশ বাড়ানো হয়েছে আমরা দেখছি। এবং ভেতরে ইতোমধ্যেই যেই কক্ষের গ্লাস আসলে ভাঙা হয়েছিল সেই গ্লাসের ভেতর দিয়ে এবং দরজাটিকেও কিন্তু লক করা ছিল, আমরা দেখেছিলাম প্রথমে, সেটিও খুলে কিন্তু আসলে ভেতরে আসলে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ভেতরে কি আছে সেটি কিন্তু
এখনো সেখানে দেখছি যে বিভিন্ন চিকিৎসা সামগ্রী যেগুলো থাকে সেটি কিন্তু এই ভবনে ছিল বলে ধারণা করা হচ্ছে, এবং আমরা আসলে ধোয়ার কারণে একটি স্পষ্ট দেখতে পাচ্ছি না সেখানে আসলে কি ছিল। তবে যতটুকু দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এখানে বিভিন্ন রকমের চিকিৎসা সামগ্রী আসলে ছিল। সেই চিকিৎসা সামগ্রীগুলো কিন্তু আমরা দেখছি যে ইতোমধ্যে এগুলো নষ্ট হয়ে গেছে পানিতে ভিজে বা ধোঁয়ায় আগুনে পুড়ে। যতক্ষণ থেকে আসলে এই ভবনে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করা হচ্ছে ততক্ষণে কিন্তু আমরা দেখছি যে এই ফ্লোরে ইতোমধ্যেই কিন্তু পানি জমে গেছে পায়ের নিচে, এবং এখান থেকে আসলে এখন পর্যন্ত যেই চিকিৎসা সামগ্রীগুলো নষ্ট হয়নি সেই চিকিৎসা সামগ্রীগুলো কিন্তু দ্রুতই ছড়িয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে নিরাপদ দূরত্বে, এবং যেই চিকিৎসা সামগ্রীগুলোতে এখন পর্যন্ত আগুন বা ধোঁয়া উঠছে জ্বলছে সেগুলোকে একেবারে নির্বাপন করে দেওয়ার জন্য কিন্তু দেখছি ফায়ার সার্ভিস এখানে নানাভাবেই তৎপরতা চালাচ্ছে। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এখানে আসলে একটি বেড ছিল, এই বেডটিও কিন্তু আসলে একেবারে কালো ধোঁয়ায় বা এখানে আসলে একেবারে নষ্ট হয়ে গেছে, এটি এখন ব্যবহারের একরকম অনুপযোগী হয়ে গেছে। আমরা দেখছি যে এখানে চিকিৎসা সামগ্রী যা রয়েছে, আমরা দেখছি এখানে ওয়েট মাপার একটি মেশিন ছিল সেটিও কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে, এবং আমরা দেখছি যে এখানে নার্সদের যে পোশাক সেটি কিন্তু এখানে রয়েছে এবং সেগুলো কিন্তু ধোঁয়ায় ইতোমধ্যে কালো হয়ে গেছে, সেগুলো পুড়েনি কিন্তু এগুলো আসলে কি পরিমাণ এখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল বা আগুনের কি পরিমাণ সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এই কাপড়ের দিকে লক্ষ্য করলে আসলে আমরা দেখতে পাই। এবং এখানে অন্যান্য যে আলমারি সহ শুরু করে যা ছিল আমরা দেখছি সবই আসলে পুরো ছাই হয়ে গেছে। আমরা যদি একটু এই গ্লাসটা দেখাতে চাই, আমরা দেখেছি যে এটি কিন্তু একরকম শুরুর দিকে লক করা ছিল, এই চিকিৎসা সামগ্রীর এই কক্ষে এটি কিন্তু লক করা ছিল, এবং সেটি কিন্তু গ্লাসগুলো ভেঙে আসলে ভেতরে প্রবেশের চেষ্টা করা হয়েছে। আমরা আরো ভেতরে একটি কক্ষে আসলে সেখানে কি চলছে আমরা বুঝতে পারছি না, আমরা সেখানেও দেখবার চেষ্টা করব যে আসলে সেখানে কি হয়েছে। এবং আমরা দেখছি এখানে ফায়ার সার্ভিসের সদস্যের সংখ্যাও কিন্তু ক্রমশ বাড়ছে, এবং তারা প্রত্যেকেই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণ বা নির্বাপন করবার জন্য যে নিরলস প্রচেষ্টা সেটি কিন্তু আমরা এখানে দেখছি। এবং আমরা দেখছি এখানে কিন্তু অনবরত আসলে বিভিন্ন রকমের চিকিৎসা সামগ্রী বের করা হচ্ছে, এবং যেসব চিকিৎসা সামগ্রী এখন পর্যন্ত আসলে সচল রয়েছে বা ভালো রয়েছে, পরবর্তীতে আসলে ব্যবহার উপযোগী থাকবে সেগুলোকে কিন্তু এখন পর্যন্ত এখানে এই যে সরিয়ে নেওয়ার আমরা একটা চেষ্টা এখানে দেখছি। এই চিকিৎসা সামগ্রীগুলোতেও কিন্তু আসলে কালো ধোঁয়ার যে প্রলেপ আমরা দেখছি একেবারে ছাপ সেটি কিন্তু একেবারে স্পষ্ট। ভেতরের আগুন এখনো রয়েছে কিনা সেটি কিন্তু বলা যাচ্ছে না, তবে ধারণা করা হচ্ছে যে ভেতরে তেমন আগুন এখন আর নেই, যা আছে তা একেবারে কালো গাঢ় কালো ধোঁয়াই কিন্তু আসলে ভেতরে রয়েছে। ধোঁয়াটি কিন্তু আমরা দেখছি যে কিছুটা এই গত কয়েক মিনিটের তুলনায় এখন কিছুটা আমরা কমতে এখানে দেখলাম, এবং এতে করে কিন্তু এই ধোঁয়াটা কমবার কারণে কিন্তু আমরা দেখছি যে চিকিৎসা সামগ্রী যা রয়েছে এখনো ভালো, সেগুলোকে কিন্তু নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়াটাই কিন্তু তাদের সহজ হচ্ছে, ফায়ার সার্ভিস সহ হাসপাতাল কর্তৃপক্ষের কিন্তু সেটি সহজ হচ্ছে আমরা দেখছি। এবং ভেতরে আসলে পুরো ফ্লোর জুড়ে কিন্তু একেবারে পানিতে ভরে গেছে, পায়ের নিচে পুরোটাই পানি, এবং পুরো পানি কিন্তু আসলে একেবারে কালো হয়ে গেছে। কি পরিমাণ ধোঁয়া, এবং এখানে যে কিছু জিনিস নিশ্চয়ই পুড়ে গিয়ে একেবারে অঙ্গার হয়ে গিয়েছে, যা পানির সাথে মিশে পুরো পানিটাকে আসলে একরকম কালো করে দিয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন এখনো সামনে আরো যেসব কক্ষ রয়েছে সেই কক্ষগুলো কিন্তু সেই কক্ষগুলোর গ্লাস এবং দরজা জানালা ভেঙে কিন্তু প্রবেশের চেষ্টা করা হচ্ছে, আমরা সেটি দেখছি। এবং এখানে দায়িত্বরত যে চিকিৎসক নার্স
বা অন্য যারা রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই নিরাপদ দূরত্বে আসলে তারা চলে গিয়েছেন। এবং আরেকটা বিষয় বলতেই হয় যে এখানে আমরা দেখেছি যখন এখানে আমরা আসি আগুন লাগার পরে তখনও কিন্তু আমরা দেখেছি যে তাড়াহুড়ো করে আসলে মানুষ জীবন বাঁচবার জন্য বিশেষ করে এখানে যখন সব রোগী আসলে শিশুদের অভিভাবকরা আসলে প্রাণ বাঁচানোর জন্য কি করে তাড়াহুড়ো করে এই হাসপাতাল থেকে মানে এই ভবন থেকে আসলে নিচে যাওয়ার জন্য যে তাড়াটি আমরা কিন্তু সেটি দেখেছি জীবন বাঁচানোর জন্য। এবং এটা তো বলতেই হয় যে এরকম একটা পরিস্থিতিতে আসলে কোনো রোগী বা রোগীর স্বজন যদি ভেতরে আটকা পড়ে তাহলে তাদেরও কিন্তু প্রাণের সংখ্যা ভেতরে থেকে যায়। সে কারণে কিন্তু আমরা দেখেছি যে কিভাবে তাড়াহুড়ো করে আসলে মানুষকে এখানে নামতে আমরা দেখেছি জীবন বাঁচানোর জন্য। এবং আমরা এখানে দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখনো চেষ্টা চালাচ্ছেন ইয়া করার জন্য। একটু আমাদেরকে আমরা ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গেও কথা বলার চেষ্টা করব যে আসলে এখন কি অবস্থায় রয়েছে তাদের কাছে আমরা জানতে চাইবো। আচ্ছা, আমরা একজন আনসার সদস্যকে পেয়েছি যিনি ভিতরে গিয়েছিলেন। ভিতরে এই মুহূর্তে কি পরিস্থিতি একটু বলবেন? আগুন নিয়ন্ত্রণে আসছে, আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, আগুন আছে কি হালকা আছে বেশি। আচ্ছা, তিনি বলছেন যে আগুন ভেতরে আসলে একরকম নিয়ন্ত্রণে, তবে যে ধোঁয়ার যে প্রবণতা সেটি এখনো রয়ে গেছে এবং যে কক্ষগুলোতে আসলে প্রবেশ করা সম্ভব হয়নি আমরা কিন্তু দেখছি যে সেই কক্ষগুলোতে প্রবেশের চেষ্টা কিন্তু চালাচ্ছে ফায়ার সার্ভিস। এবং যে কক্ষগুলোতে ইতোমধ্যে প্রবেশ করা সম্ভব হচ্ছে সেই কক্ষগুলোতে থাকা চিকিৎসা সামগ্রীগুলো কিন্তু সরিয়ে নেবার আমরা এখানে চেষ্টা দেখছি। আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কিন্তু নিরলসভাবে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হাতে থাকা অক্সিজেন, বিভিন্ন গ্যাস এবং পানি সবকিছু দিয়েই কিন্তু ফায়ার সার্ভিস আসলে নিরলসভাবে চেষ্টা করছেন। আমরা একজন ফায়ার সার্ভিসের একজন কর্মী আছেন, আমরা একটু জানবো যে ভেতরে আসলে কি অবস্থা, আপনারা কি দেখলেন? আমরা আসলে যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কেউই আসলে কথা বলার মতো এখানে অবস্থায় নেই। প্রত্যেক কর্মী আসলে এখানে একেবারে ব্যস্ত হয়ে পড়েছেন এই আগুন নির্বাপনের জন্য এবং ভেতরে থাকা চিকিৎসা সামগ্রীগুলোকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেবার জন্য প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়ছেন। আমরা এখন পর্যন্ত কোনো ফায়ার সার্ভিসের কর্মীর সঙ্গে কিন্তু সেজন্য কথা বলতে পারিনি। তবে স্বেচ্ছাসেবী যেসব সংগঠন রয়েছে এবং আনসার সদস্য যারা রয়েছে তাদের সাথে আমরা তো ইতিমধ্যে কথা বলেছি এবং আমরা ইতিমধ্যে দেখছি যে এখানে আরো কিছু সামগ্রী কিন্তু বের করে আনবার চেষ্টা করা হচ্ছে। আরেকটা বিষয় বলতেই হয় যে একেবারে আমাদের যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো কিন্তু একেবারে এখানে ভেঙে আসলে ভিতরে প্রবেশের চেষ্টা করছে এবং গ্লাসগুলো ভাঙার আরেকটি কারণ হচ্ছে যে ভেতরে থাকা যে ধোঁয়া ছিল একেবারে তীব্র ধোঁয়া, সেই ধোঁয়া যেন না থাকে এবং বেরিয়ে যায়, সে কারণেই কিন্তু আমরা দেখেছি যে গ্লাসগুলো এখানে ভেঙে ফেলা হয়েছে আশপাশে যত গ্লাস রয়েছে। আগুনটি মূলত এই ভবনের আটতলা একটি ভবন, আটতলা ভবনের পঞ্চম তলায় এই আগুনের ঘটনাটি ঘটেছে এবং সেই আগুন যেন অন্য কোনো তলায় অন্য কোনো ফ্লোরে যেন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাও কিন্তু আমরা দেখেছি ফায়ার সার্ভিসের এবং ধারণা করা হচ্ছে যে এখন হয়তো অন্য কোনো ফ্লোরে আর সেই আগুন ছড়িয়ে পড়েনি এবং ধোঁয়া শুধুমাত্র আমরা এখানে ধোঁয়াই দেখছি। আমরা কিন্তু আমরা এখানে দেখছি যে ভেতরে থাকা যে পানি সেটিকে আসলে কিভাবে নিষ্কাশন করবার চেষ্টা করা হচ্ছে, কারণ যেহেতু ইতোমধ্যেই আসলে আমাদের একেবারে নিচে পানির নিচে একেবারে পুরো পানি জমে গেছে, সেই পানিটিকেও কিন্তু নিষ্কাশনের জন্য আমরা এখানে দেখছি চেষ্টা চলছে এবং একই সঙ্গে চলছে এখানে পানি ছিটানোর কাজও চলছে যাতে করে ভেতরে থাকা সবকিছু এখানে একেবারে পুরো আগুন যেন নির্বাপন করা সম্ভব হয় সেই চেষ্টা কিন্তু আমরা এখানে ক্রমশ দেখছি। আমরা দেখছি যে এই যে নিচে আসলে কালো পানি আপনাকে নিশ্চয়ই আমি দেখাতে পারছি যে পানিটিকে নিষ্কাশনের জন্য কিন্তু এখানে চেষ্টা চলছে। পুরো পানি আসলে একেবারে এখানে যে একেবারে কালো হয়ে গেছে। আমরা দেখছি
আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই কক্ষটিতেও আসলে প্রবেশের চেষ্টা চলছে এবং ইতোমধ্যেই সেখানে আসলে কয়েকজন প্রবেশ করেছেন এবং সেখানে থাকা যে চিকিৎসা সামগ্রী সেগুলো কিন্তু এখান থেকেও বের করার আসলে একটা আমরা নিরলস প্রচেষ্টা আমরা এখানে দেখছি। এবং যারা আসলে ভেতরে প্রবেশ করছেন তাদের অনেকে কিন্তু আসলে অক্সিজেন নিয়ে প্রবেশ করছেন, যাতে করে যেহেতু ভেতরে প্রচুর পরিমাণে ধোঁয়ার একটা ব্যাপার ছিল, সেখানে যেন আগুন নির্বাপন করতে বা চিকিৎসা সামগ্রীগুলোকে সরিয়ে নিতে যেন কোনো প্রকার কষ্ট না হয়, সে কারণে কিন্তু আমরা সেই চেষ্টাটি এখানে দেখেছি। আমরা একটু ভেতরেও দেখানোর চেষ্টা করব যে আসলে এই কক্ষে আসলে কি চলছে, এখানে আসলে কি ছিল বা কি হচ্ছে। ফায়ার সার্ভিসের একজন বলছেন যে এখন পর্যন্ত এখানে আগুন ভিতরে কোনো সমস্যা নেই। আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে ভেতরে ফায়ার সার্ভিসের একজন কর্তা আছেন। আপনারা আসলে ভিতরে কি অবস্থা দেখেন, আপনি ক্লিয়ার বর্তমানে এখন আর কোনো আগুনে বাড়ার সম্ভাবনা নাই। আমরা আগুন করছি, এখন আমাদের ছাড় আছে, যেই ধোঁয়াটি এখানে এখনো আমরা দেখছি সেই ধোঁয়াটা আমরা ভাই বের করতেছি, দেখছেন ধোঁয়া এই টার্নিং দিয়ে বের করতেছি, ধোঁয়া বের হইলেই পরিষ্কার হয়ে যাবে। এখানে থাকা যে বিভিন্ন চিকিৎসা সামগ্রীগুলো ছিল সেগুলোকে কতটুকু সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে? স্যারের সাথে কথা বলেন। তিনি বলছেন যে এখানে এখন আর কোনো ভয় নেই, যে আগুনের যে ভয়টি ছিল ভেতরে থাকা আগুনের, সেই ভয় কিন্তু এখন নেই এবং সেই আগুন কিন্তু একেবারে তারা বলছেন যে নিয়ন্ত্রণে, তবে সেটি নির্বাপন করতে আরো কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু এখনো ভেতরে প্রচুর কালো ধোঁয়া। আসলে আমি নিশ্চয়ই দেখাতে পারছি এই কক্ষে আসলে কি অবস্থা চলছে। আমি নিশ্চয়ই দেখাতে পারছি যে এখানে চিকিৎসা সামগ্রীগুলোর কি অবস্থা হয়েছে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন রকমের চিকিৎসা সামগ্রী রয়েছে এবং বিভিন্ন টেস্ট করার যে সামগ্রীগুলো সেগুলোও কিন্তু এখানে রয়েছে এবং সেগুলোকে আসলে এই কক্ষ থেকে নিরাপদে বের করে নেওয়ার জন্য কিন্তু একটি চেষ্টা চলছে। আমরা দেখছি যে এখানে অনেক দামি দামি আসলে চিকিৎসা সামগ্রী এখানে রয়েছে, যেগুলোর অনেকটাই আসলে এখন পর্যন্ত নষ্ট হয়ে গেছে এবং যেগুলো এখন পর্যন্ত ভালো রয়েছে সেইগুলোকে কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার একটি চেষ্টা চলছে। এবং এই কক্ষে আমরা যে কক্ষে একেবারে প্রবেশ করেছি, মূলত পুরো সংখ্যাটা এই কক্ষকে কেন্দ্র করেই হয়েছে এবং এখন এখানে আমরা দেখছি যে সবাই আসলে ব্যস্ত হয়ে পড়েছেন কি করে এগুলোকে রক্ষা করা যায়। আমরা দেখছি যে আসলে অনেক কিছুই কিন্তু এখানে ইতোমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা যদি দেখাই একেবারে সেগুলো ভেঙে গেছে এবং সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আমরা দেখছি। এবং এই কক্ষের এখন যে অবস্থা তা হচ্ছে একেবারে এখানে একটি তো কালো ধোঁয়ার একটা ব্যাপার এখানে রয়েছেই, সঙ্গে এখানে প্রচণ্ড রকমের গরম কিন্তু এখানে পড়ছে। এই জন্য ফায়ার সার্ভিস কিন্তু এখানে সবাইকে আসলে ভেতরে প্রবেশ করতে আসলে দিচ্ছে না। সম্পা আরেকটা বিষয় একটু বলতে হয়, এখানে আমরা যেটি দেখছি যে শুধু ফায়ার সার্ভিস নয়, এখানে আমরা দেখছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আনসার সদস্যরা তারাও কিন্তু নিরলসভাবে এই আগুন নিয়ন্ত্রণ নির্বাপনের জন্য চেষ্টা করছেন এবং তারা কিন্তু দেখছেন। এবং এই যে আমি যদি একটু দেখাতে চাই যে আগুনে আসলে কিভাবে করে এই প্লাস্টিকটি, এই যন্ত্রের প্লাস্টিকটি একেবারে গলে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে এবং সেগুলো কিন্তু একরকম অঙ্গার হয়ে গেছে আমরা দেখছি। এবং আমরা আসলে এখানে যেটি দেখছি যে ফায়ার সার্ভিস সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন সবাই কিন্তু আসলে এই আগুন নির্বাপনের জন্য
চেষ্টা করছে। এবং আরেকটি কথা একটু বলতেই হয় যে এখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ হয়েছে সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না, এবং আগুনের ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে সেটিও কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না। আমরা দেখছি ইতোমধ্যে কিন্তু এখানে র্যাবের সদস্যরাও যুক্ত হয়েছেন এই দুর্ঘটনা থেকে একেবারে মুক্ত হওয়ার জন্য। এবং আরেকটা বিষয় একটু বলতেই হয় যে যেসব যারা এখানে আসলে চিকিৎসা নিতে এসেছিলেন যাদের শিশুদেরকে নিয়ে অভিভাবকরা সহ সবাই কিন্তু ইতোমধ্যে একেবারে এই হাসপাতালের নিচে অবস্থান করছে একরকম আতঙ্ক নিয়ে। এবং আমরা দেখেছি যে আগুন লাগার পরে কিভাবে করে আসলে তারা এই হাসপাতালের সিঁড়ি বেয়ে বিভিন্নভাবে খুব আতঙ্কগ্রস্ত হয়ে এবং তাড়াহুড়ো করে আসলে বের হয়েছে। যদিও এখানে ফায়ার সার্ভিস সহ অন্যান্য সবাই তাদেরকে এই হাসপাতাল থেকে বের হয়ে যেতে সহযোগিতা করেছে। তো এই এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর শিশু হাসপাতালের অগ্নিকাণ্ডের সবশেষ সংবাদ। তন্ময়, রাজধানীর শিশু হাসপাতালে বেলা 2টা নাগাদ কিন্তু আগুনের ঘটনা ঘটেছে এবং সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। রোগীসহ সবার মাঝে কিন্তু সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই খবরই আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর জানাচ্ছিলেন। এবং তার মাধ্যমে আসলে আমরা যেটি জানছিলাম যে স্বস্তির খবর হচ্ছে যে আগুনটি এখন নিয়ন্ত্রণে রয়েছে। কালো ধোঁয়ার যে কুণ্ডলী আমরা দেখেছিলাম শুরুতে, সেইটি কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাইনি, অর্থাৎ ধোঁয়া কমে গেছে এবং সাকার মেশিন বা বিভিন্ন আধুনিক সরঞ্জামের মাধ্যমে কিন্তু সেই ধোঁয়া বের করে নেওয়া হচ্ছে। এবং ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু কথা বলছিলেন যে এই ধোঁয়াটি যদি বের হয়ে যায় তাহলে বলা যাবে যে পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে কিছুটা সময় লাগবে। যেই কাজ রয়েছে যন্ত্রপাতি সরিয়ে আনার কাজ বা অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পন্ন করতে নিশ্চয়ই কিছুক্ষণ সময় লাগবে। সম্পাদ, দর্শকদের আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানাবো, তবে এই মুহূর্তে সময় হলো একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতা কর্মীদের বন্দি দশার যে হিসেব দেওয়া হচ্ছে সেই পরিমাণ ধারণ ক্ষমতা দেশের কারাগারে নেই। সকালে গণভবনে কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় সরকার প্রধান বলেন, কৃষির ন্যায্য মূল্য নির্ধারণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময়ে নেতাকর্মীরা উপস্থিত দলের প্রধানের সরকারি বাসভবনে। শুক্রবার সকালের এই আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হলে স্লোগানে মুখর হয়ে ওঠে সভাকক্ষ। এ সময় দলীয় প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই কৃষির প্রতি বঙ্গবন্ধুর অনুরাগের কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, কৃষিতে সমবায় ব্যবস্থার বিকল্প নেই। বলেন, আওয়ামী লীগ সবসময় ন্যায্য মূল্য নির্ধারণে কাজ করে যাবে। একটি বাড়ি একটি খামার, সেটাকে এখন আমার বাড়ি আমার খামার। আমার বাড়ি আমার খামার নামে আমরা যে এটাও একটা সমবায় করে পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। আমরা যদি আমাদের কৃষকদের উৎসাহিত করতে পারি আর এইভাবে চাষ করে এবং যান্ত্রিকীকরণ করতে পারি, তাহলে এই মেশিনগুলি কেনা থাকবে, সমবায়ের অধীনে থাকবে, রক্ষণাবেক্ষণ থাকবে। যে যখন ব্যবহার করবে তারা ওই ব্যবহার করার জন্য তেলের দামটা দিয়ে ব্যবহার করবে। এ সময় প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের কারাগারে বন্দী থাকার বিষয়ে বলেন, দলটি যে পরিমাণ বন্দির হিসেব দিয়েছে দেশের জেলগুলোতে সে পরিমাণ ধারণ ক্ষমতা নেই। রায় মিথ্যা কান্নাকাটি করে যাচ্ছে, সব জায়গায় বলে যাচ্ছে এত লক্ষ লোক গ্রেপ্তার। আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। কৃষি খাতে অর্জন ধরে রাখতে কৃষক লীগের নেতাকর্মীদের কাজ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। কৃষক এবং কৃষি যদি বাঁচে, আমার দেশও বাঁচবে। আমাদের নদীমাতৃক বাংলাদেশ, কৃষি প্রধান দেশ। কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষি হচ্ছে আমাদের প্রাণ। আর এই কৃষি, এটা খেয়েই তো মানুষের জীবন বাঁচে। সেই কথাটা মনে রেখে কৃষক লীগ সেইভাবেই কৃষকের পাশে দাঁড়িয়ে তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে আমরা আরও উন্নত মানের আধুনিক প্রযুক্তি সম্পন্ন চাষবাসের মধ্য দিয়ে খাদ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, নিজেদের চাহিদা মিটিয়ে যেন বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেইভাবে সবাইকে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেবরাজ দেব, এখন, ঢাকা।
এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালে আগুনের ঘটনার আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। চলে যাচ্ছি তার কাছে। হাসিব, হাসপাতালে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? শম্পা, এই মুহূর্তে হাসপাতালের বাইরে যে আমি অবস্থান করছি, বাইরে রোগীদের এবং রোগীর স্বজনদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, কারণ এই বাইরেও আগুনের ধোঁয়া পৌঁছে গেছে এবং সবার সেই ধোঁয়ার গন্ধ পাচ্ছে এবং এই ধোঁয়া কিন্তু দেখাও যাচ্ছিল কিছুক্ষণ আগেও, যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমি যদি আপনাকে এই যে রোগীর স্বজনদের দেখাই, এখানে কিন্তু এই যে শিশু হাসপাতালের বাইরে অসংখ্য রোগী এবং স্বজনরা বের হয়ে গেছেন এবং রোগীরাও বের হয়ে গেছেন যারা সেই হাসপাতালে ভর্তি ছিলেন। শিশু হাসপাতালে ঠিক 1টা 47 মিনিটের দিকে এখানে আগুন লাগার খবর পেয়েছেন। 1টা 47 মিনিটে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস এবং আরও র্যাব এবং নৌবাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি যে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করতে, এবং তারপরে তারা এসেছেন এবং আগুন কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুন নেই, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ধোঁয়া রয়েছে এবং যে ওয়ার্ডে আগুনটি লেগেছে এবং সেই ওয়ার্ডে মূলত 5 তলায় যেখানে আইসিইউতে, সেই আইসিইউ থেকে আরেক জায়গায় রোগীদেরকে হস্তান্তর করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ঠিক সেই রুম থেকে রোগীদের সরানো হলেও কিন্তু ঠিক আশেপাশে যেসব রুম রয়েছে এবং আশেপাশের তলায় পুরো ভবনেই কিন্তু আগুন এবং আগুনের ধোঁয়া ছড়িয়ে গেছে। আগুনের ধোঁয়া আমরা এখনো আমাদের নাকের সেই আগুনের ধোঁয়ার গন্ধ আমরা অনুভব করছি। এবং একই সঙ্গে যদি আপনাকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু বেশ রোগীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। রোগীরা এই বাইরে ভেতরে, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটু ভেতরের দিকে যাবার চেষ্টা করি আমরা বাইরে থেকে, সেখানেও দেখছি যে রোগীরা এবং তার স্বজনরা খুব একটু দৌড়াদৌড়ি করে আগুন যখন লেগে যায় তারপরেই তারা খুব তাড়াহুড়া করে তার সরঞ্জাম সহ রোগীদের টানা হিচড়া করে বের করে নিতে দেখা গিয়েছে। এবং রোগীরা যখন বের হয়েছেন তখনও কিন্তু একটি বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই যে আপনি দেখছেন যে এই মুহূর্তে যে আমরা বিল্ডিংটিতে রয়েছি, ঠিক এটার পাশের বিল্ডিং, ঠিক নতুন বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। কিন্তু আগুন লাগার সেই ঘটনা যদি নিয়ন্ত্রণে চলে এসেছে আগুন, কিন্তু তবুও আমরা দেখতে পাচ্ছি যে রোগীরা তার স্বজনদেরকে নিয়ে, স্বজনরা তাদের রোগীদেরকে নিয়ে বের হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখনো রোগীদের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। অনেকেই যারা জুমার নামাজ পড়তে বাইরে গিয়েছিলেন তারা জুমার নামাজ পড়ে রোগীদের খোঁজ নিতে ভিতরে যাবার চেষ্টা করছেন, কিন্তু পুলিশের সদস্য বা আইনশৃঙ্খলার সদস্যরা কিন্তু তাদেরকে যেতে বাধা দিচ্ছেন, নিষেধ করছেন। কারণ যে আগুন নেভার পরেও যে প্রস্তুতিগুলো সেগুলো সম্পন্ন করতে হচ্ছে। কিন্তু রোগীদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে যে তার রোগীটার কি অবস্থা, কারণ এখনও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। সব মিলিয়ে হয়তো কিছুক্ষণ পরেই হয়তো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু আতঙ্ক বা পরিবেশ একটি বিরাজ করছে রোগীদের স্বজনদের মধ্যে। এই ছিল শম্পা। বাংলাদেশ শিশু হাসপাতালের আগুনের ঘটনার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এরই মধ্য দিয়ে সময় হলো এখন দুপুরের আয়োজন শেষ করছি। তবে যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।